বিশ্ব কি আরও একটি ভয়াবহ যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে? পারস্য উপসাগরের জল কি আবারও উত্তপ্ত হয়ে উঠছে? প্রশ্নগুলো আর কল্পনা নয়, কারণ সেপ্টেম্বর থেকে ইরান যে খেলা শুরু করেছে তা দেখে মিলিটারি জেনারেলদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। এটা কি শুধু একটি একদমই নয়, এটা আসলে দাবার বোর্ডের সেই দিকে ঘুরবে তা কেউ জানে না। একদিকে বিশ্বের তেলের সাপ্লাই লাইনের উপর আইআরজিসির, অন্যদিকে স্থলবাহিনী খোলাখুলি যুদ্ধের। কিন্তু আসল রহস্যটা লুকিয়ে আছে অন্য কোথাও। কেন হঠাৎ করে ইরান পাকিস্তান 8,543 কিলোমিটার লম্বা শুরু করলো? পর্দার আড়ালে চীনের সাথে ইরানের তেলের চুক্তিতে এমন কি আছে যা আমেরিকাকে চিন্তায় ফেলে দিয়েছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, বলছেন যে আমাদের আরও অস্ত্র। এই প্রতিবেদনে আমরা শুধু খবর দেখব না, খবরের ভিতরের খবরকে বিশ্লেষণ করব। ইরানের এই ত্রিমুখী কৌশলের পিছনে লুকিয়ে থাকা সেই মাস্টার প্ল্যান কি তা জানতে হলে প্রতিবেদনটি শেষ পর্যন্ত আপনাকে দেখতেই হবে। তাহলে চলুন শুরু করা যাক। আপনারা দেখছেন এটাই রিয়ালিটি, আর আমি আপনাদের সাথে আছি অনুপ বিশ্বাস। দর্শক, আজ 4 ডিসেম্বর থেকে ইরান সমুদ্রে আইআরজিসি নেভি কমান্ডার মোহাম্মদ দুদিনের এক বিশাল নৌমহড়ার ঘোষণা করেছে। কিন্তু প্রশ্ন হলো, এটা কোন যুদ্ধের প্রস্তুতি ভাই? দর্শক, এই মহড়ার অবস্থানটা একবার বুঝে নিন। এটা কিন্তু অত্যন্ত কৌশলগত একটা এলাকা। পুরো পারস্য উপসাগর, 3টে দ্বীপপুঞ্জ, হরমুজ প্রণালী এবং ওমান উপসাগর, অর্থাৎ সেটা বিশ্বের তেল সরবরাহ হয়। আর সেখানে নৌ কমান্ডো এবং সামুদ্রিক অভিযানের শক্তি প্রদর্শন করতে চলেছে। এবার এটাও জেনে নিন যে ইরানের কমান্ডার নাজেরি কে ছিলেন, যার নামে এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে। তিনি কেন এত গুরুত্বপূর্ণ? আসলে 1954 সালে তেহরানে জন্মগ্রহণকারী নাজেরিকে আইআরজিসি নেভির সিনিয়র কমান্ডার এবং বিশেষ বাহিনীর প্রতিষ্ঠাতা হিসাবে গণ্য করা হয়। 2016 সালে আমেরিকান নৌবাহিনীর 10 জন সদস্য ইরানের জলসীমায় প্রবেশ করলে তাদের আটক করার যে অপারেশন হয়েছিল তার নেতৃত্ব তিনিই দিয়েছিলেন, আর এই কারণেই তিনি বিখ্যাত। ইরানে তাকে সামুদ্রিক অভিযানের মাস্টার হিসাবে দেখা হয়। 2016 সালে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। কিন্তু বলা হয় যে ইরান ইরাক যুদ্ধের সময়কার রাসায়নিক অস্ত্রের প্রভাবই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছিল। আমি আপনাকে সামান্য ইতিহাস জানালাম, যদিও এর পরের খবরগুলো আরও চাঞ্চল্যকর। এরপর ইরানের স্থলবাহিনী সম্পর্কিত খবর আছে এবং আরব ন্যাটো কি ঘোষণা করেছে সেই খবরও রয়েছে। আপাতত এই খবরে ফিরে আসি। আইআরজিসি নেভির এই মহড়া আসলে হচ্ছে কেন? দেখুন, সবচেয়ে বড় প্রশ্ন তো ভাই এটাই। এটা কি শুধুমাত্র একটা সাধারণ মহড়া, নাকি আসন্ন কোনো যুদ্ধের প্রস্তুতি? হরমুজ এবং ওমানের জলে ইরানের গতিবিধি সবসময় উপসাগরীয় অঞ্চলে বিপদের ঘণ্টা বাজায়, এবং ইরানও জানে যে এখানে তাদের প্রতিটি পদক্ষেপের উপর গোটা বিশ্বের নজর থাকে। আসলে দর্শক, এই মহড়াটি একটি বার্তা যে আমরা প্রস্তুত, আমরা তৈরি। আজকের দ্বিতীয় খবরটি বলছে যে শুধুমাত্র নৌমহড়াই নয়, এখনও খোলাখুলি ঘোষণা করে দিয়েছে যে ইরান জন্য প্রস্তুত। তাহলে কি দর্শক কোনো বড় ধরনের খেলা হতে চলেছে, যার জন্য ইরান ইতিমধ্যেই প্রস্তুতি নিয়ে ফেলেছে? এই কথাটা তো আর এমনি এমনি বলা হয়নি, এর অনেক বড় অর্থ আছে। আইআরজিসি গ্রাউন্ড ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কারেমি তিনি বলেছেন যে ইরানের স্থলবাহিনী যে কোনো নিরাপত্তা হুমকি বা বিপদের জবাব দেওয়ার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত। কারেমি মনে করিয়ে দেন যে ইরান সন্ত্রাসবাদের কারণে শহীদ হওয়া 17, অর্থাৎ এই সেনাবাহিনী শুধু প্রশিক্ষণ, সেই যন্ত্রণা এবং ইতিহাসের সাথে প্রস্তুতি নিচ্ছে যা তারা বারবার বিশ্বকে মনে করিয়ে দিতে চায়। সুতরাং বার্তাটা স্পষ্ট, সমুদ্রে আইআরজিসি নেভি শক্তি প্রদর্শন করতে চলেছে এবং স্থলে আইআরজিসি স্থলবাহিনী সম্পূর্ণ যুদ্ধের জন্য প্রস্তুত। তাহলে এই সব কিছু কি কোনো বড় হামলার আগের প্রস্তুতি, নাকি যুদ্ধের আবহাওয়া তৈরি হতেই ইরান গোটা পৃথিবীকে এটা দেখাতে চাইছে যে তারা জল, স্থল এবং আকাশ, এই 3 ক্ষেত্রেই পুরোপুরি প্রস্তুত?
দুটো ঘটনা একই সাথে ঘটা একটাই কথা বলছে, ইরান না কিন্তু যুদ্ধের জন্য তাদের প্রস্তুতি থেকে আগুনের স্ফুলিঙ্গ ওঠে, তাহলে তার জবাবও সেই স্তরের দেয়া হবে। এবার কিছু শিরোনাম থেকে পুরো বিষয়টা বুঝে নিন যে ইরান কিভাবে তার চারপাশে বন্ধুত্বের এমন একটি জাল বুনছে যেখানে শত্রুরা জড়িয়ে পড়তে বাধ্য। দেখুন, ইরান থেকে একটি সতর্ক বার্তা এসেছে, বা বলা ভালো একটি প্রয়োজনের উপর জোর দেয়া হয়েছে। আব্বাস আরাকাচি, ইরানের বিদেশ মন্ত্রী, গতকাল ৩রা ডিসেম্বর তাসনিম নিউজ এজেন্সির শিরোনাম বলছে, আরাকাচি ইরানের প্রতিরক্ষা দিয়েছেন। আব্বাস আরাকাচি বলেছেন যে ইরান আরও বাড়ানো দরকার, ইরানকে আরও নতুন অস্ত্র তৈরি করতে হবে এবং বাইরে থেকেও আনতে হবে। এসব কেন হচ্ছে, আর যদি হচ্ছেই তাহলে সেই বিষয়ে বিবৃতি কেন সামনে আসছে? এই কাজ তো চুপিসারেও করা যেত। আসলে প্রস্তুতি এবং ঘোষণা দুটোই একসাথে চলছে। প্রস্তুতি শত্রুর সাথে নিজের লড়াই করার জন্য, আর ঘোষণা শত্রুকে সতর্ক করার জন্য, বিশেষ করে ইসরায়েলের জন্য, যেখান থেকে শোনা যাচ্ছে যে তারা হয়তো আবার ইরানের উপরে হামলা করতে পারে, এই ডিসেম্বরে না হলেও জানুয়ারিতে। তাই পরিস্থিতি বেশ উত্তপ্ত, আর সেই কারণেই এই ধরনের বিবৃতি এবং প্রয়োজনের উপরে জোর দেওয়া হচ্ছে। ৩রা ডিসেম্বরের আরেকটি শিরোনাম দেখুন, ইরানের মেহের নিউজ এজেন্সির, ইরান, পাকিস্তান, তুরস্ক ফ্রেট ট্রেন শীঘ্রই পুনরায় চালু হবে। এটি একটি মালগাড়ির রেল লাইন যা আবার চালু হতে চলেছে, এর কার্যকলাপ আবার শুরু হতে চলেছে। কোথা থেকে? এই ট্রেনটি ইসলামাবাদ থেকে ছেড়ে কোয়েটা হয়ে ইরানে প্রবেশ করবে এবং ইরানের কেরমান, তেহরান, তবরিজ হয়ে তুরস্কের আঙ্কারা ও ইস্তাম্বুল পর্যন্ত যাবে। আপনারা বুঝতে পারছেন, মোট ৬৫৪৩ কিলোমিটারের এই রেল লাইনটির সবচেয়ে বড় অংশ ইরানে রয়েছে, যেখানে ২৬০৩ কিলোমিটারের ট্র্যাক আছে। অন্যদিকে পাকিস্তান ও তুরস্কে প্রায় ২০০০ কিলোমিটার করে ট্র্যাক পাতা আছে। এই ট্রেন রুটটি এই তিনটি দেশের মধ্যে বাণিজ্য আরও বাড়িয়ে তুলবে। নাম তো এটা মালগাড়ি, কিন্তু দেখে মনে হচ্ছে যেন তারা একটি ব্লক তৈরি করেছে। সবাই জানে সবাই কোনো না কোনো দিন টার্গেট হতে পারে, তাই প্রস্তুতি তো সবাইকেই রাখতে হবে। আর কথায় আছে না, এক থাকলে সুরক্ষিত থাকা যায়। এদিকে না বাড়িয়েছে, বলছে পশ্চিমা মিডিয়া জানাচ্ছে যে চীন ইরান থেকে তেল কিনছে এবং এই কেনাকাটার পরিমাণ বাড়িয়ে দিয়েছে, অর্থাৎ বেশি করে তেল কিনছে। আরও বলা হচ্ছে যে দুটি বড় জাহাজ ইরান থেকে চীনের দিকে, এই তেল কেনা ইরানকে কি নিয়ে আসবে? ইরানে কি নিয়ে আসবে? এটা ইরানে টাকা নিয়ে আসবে। টাকা এলে ইরান যে কোনো দেশ থেকে অস্ত্র কিনতে পারবে। তেলের বিনিময়ে চীন থেকেও অস্ত্র পাওয়া যেতে পারে, বা অস্ত্র তৈরির সরঞ্জাম অথবা টাকা, যা দিয়ে নিজের অর্থনীতিকে চাঙ্গা করা যাবে। মানে মোদ্দা কথা হলো, ইরানের উপর যত নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে, ইরান ততই তার সেই সব বন্ধুদের সাথে ব্যবসা বাড়াচ্ছে যারা এমনিতেই আমেরিকা এবং পশ্চিমের শত্রু, যেমন চীন এবং রাশিয়া। তাই ইরান এই দিক থেকেও নিজেকে শক্তিশালী করছে। তাহলে দর্শক, পুরো ছবিটা এখন আপনাদের সামনে পরিষ্কার। ইরানের এই পদক্ষেপগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি একটি সুচিন্তিত এবং বহুমুখী কৌশলের অংশ। একে আমি বলি 3 ডাইমেনশনাল চেকবোর্ড স্ট্র্যাটেজি। প্রথম মাত্রাটি সামরিক, যেখানে নৌমহড়া এবং স্থলবাহিনীর প্রস্তুতি দেখিয়ে ইরান তার শত্রুদের, বিশেষ করে ইসরায়েল এবং আমেরিকাকে সরাসরি বার্তা দিচ্ছে যে কোনো রকম আক্রমণের চেষ্টা হলে তার ফল হবে মারাত্মক। এটা হলো শক্তির প্রদর্শন। দ্বিতীয় মাত্রাটি অর্থনৈতিক, যেখানে চীনকে তেল বিক্রি করে এবং নিষেধাজ্ঞা সত্ত্বেও নিজের অর্থনীতিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে ইরান। টাকা ছাড়া যুদ্ধ হয় না, আর ইরান সেই টাকার যোগান নিশ্চিত করতে তার বন্ধুদের দিকে হাত বাড়িয়েছে। এবং তৃতীয় মাত্রাটি হলো কূটনৈতিক ও কৌশলগত, যেখানে পাকিস্তান ও তুরস্কের সাথে মালগাড়ি চালু করার মাধ্যমে ইরান কেবল বাণিজ্যই নয়, একটি নতুন ভূরাজনৈতিক অক্ষ বা ব্লক তৈরি করছে। এই ব্লকটি ভবিষ্যতে আমেরিকার প্রভাবকে এই অঞ্চলে সরাসরি কিছুটা হলেও চ্যালেঞ্জ জানাতে পারবে। সুতরাং বুঝতেই পারছেন, ইরান শুধু যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে না, ইরান আসলে যুদ্ধ ছাড়াই জেতার চেষ্টা করছে।
তারা এমন একটি পরিস্থিতি তৈরি করছে যেখানে শত্রুরা হামলা করার আগে 10 বার ভাবতে বাধ্য হবে। এটা শুধু সামরিক শক্তি নয়, এটা বিচক্ষণতা এবং দূরদর্শিতার খেলা। আগামী দিনে নজর রাখতে হবে ইরানের এই পাতা ফাঁদে তার শত্রুরা পা দেয় নাকি নতুন কোনো চালের জন্য অপেক্ষা করে। আজকের এই বিশ্লেষণ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের সাথে থাকুন।